প্রথিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। আমি এসেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরে, যেখানে আসলে ক্যামেরার সাধারণত ঢুকতে পারে না। তো এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে সাজানো হচ্ছে, ঝাড়বাতি দেওয়া হয়েছে, নতুন আলোকসজ্জা করা হচ্ছে এবং আশপাশে যে রুম বা কক্ষগুলো আছে সেগুলো অন্যান্য বা এখানে প্রসিকিউটরের যে তাদের যে কক্ষগুলো বা কার্যালয়গুলো এখানে বিভিন্ন থরে থরে সাজানো হয়েছে তাদের যে কক্ষ। সবচেয়ে আলোচিত যে জায়গাটি সেটি হচ্ছে এজলাস, যেখানে আসলে বিচার প্রক্রিয়া হবে। এই যে আমার ঠিক ডান পাশে এটাই হচ্ছে 2 তলায় এই এজলাসটি। এই এজলাসেই মূলত যেখানে যুদ্ধাপরাধীদের বিচার, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে যুদ্ধাপরাধীদের যে বিচার, সেই বিচারটি এখানে হয়েছিল। মন্ত্রী পরিষদ উপদেষ্টা কারো কোনো খবর নাই, কারো কোনো চিন্তা নাই। আগামীর বাংলাদেশ গঠনের জন্য যেই দেশপ্রেমিক নাগরিক নিয়ে আপনার শপথ নিতে হবে, সেটা মন্ত্রী হোক, সচিব হোক, এসপি হোক, অ্যাম্বাসেডার হোক, বিদেশের দূতাবাসগুলোর কর্মকর্তা কর্মচারী হোক, আপনি শেখ হাসিনাকে তাড়িয়েছেন। শেখ হাসিনা তো সবচেয়ে বড় সাংবিধানিক পদে ছিল এই দেশে, তাই নয় কি? তো শেখ হাসিনাকে তাড়াতে আপনি পেরেছেন, আর কাউকে যখন আইনের বেড়া জলে তাড়াতে পারবেন না, তার মানে আপনি ওই আইনের ভিতরে ঢুকতে গিয়ে দেশের জনগণকে মাটি করে দিয়েছেন, কিচ্ছু হবে না। তার চেয়ে জরুরি কথা, এই তুলসীর পদায়ন করার ফলে বাংলাদেশে আমেরিকা ট্রাম্প আসার ফলে যে প্রভাব তৈরি হওয়ার সম্ভাবনা আছে, সেটার উপরেও কোনো পরিস্থিতি নতুন করে তৈরি হবে কিনা। বিশেষ করে আমরা যে ব্যাপারে অলমোস্ট সব একমত যে আমেরিকা সরাসরি বাংলাদেশে খুব প্রবলেম কিছু না করলেও ভারতের, বিশেষ করে নরেন্দ্র মোদী সরকারের বাংলাদেশের উপরে যে ধরনের চাপ এবং অসহযোগিতা করছিল, সেই প্রবণতা বাড়তে পারে। কোথায় কিভাবে কোন জায়গায় শেখ হাসিনা সহ তার যেগুলো এমপি মন্ত্রীরা ছিল বা যাদের নামে হত্যা মামলা হয়েছে তাদের বিচার করা হবে, সেই কাজগুলো কিন্তু অবশেষে ফাইনাল হয়ে গিয়েছে। যেটা ফাইনাল করেছে অন্তর্বর্তী সরকার। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস সাহেব জাতির উদ্দেশ্যে আবারও একটা ভাষণ দিয়েছে। সেখানে আগস্ট জুলাইয়ের যেই হত্যাকাণ্ড চলেছিল, শিক্ষার্থীদের হত্যা করেছিল শেখ হাসিনা, সেই বিচার অতি দ্রুতই কিন্তু হতে যাচ্ছে। এবং কিভাবে বিচার কার্য করা হবে, ডক্টর ইউনূস সাহেবের বক্তব্যটি শুনলেই হয়তো আপনারা বুঝতে পারবেন। তো গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া, কথা বাড়াবো না, সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাব। তো যাবার আগে সবাইকে বলবো, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের সকল প্রকার আপডেটগুলো পেতে। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটি লাইক দিয়ে সবগুলো ভিডিওর মূল আলোচনা শুনে আসি। প্রথিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। এই সময় আমরা গুমের তদন্তে একটা কমিশন গঠন করেছি। কমিশন প্রধান আমাকে জানিয়েছেন অক্টোবর পর্যন্ত তারা 1600 গুমের তথ্য পেয়েছেন। তাদের ধারণা এই সংখ্যা 3500 ছাড়িয়ে যাবে। অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন, এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান। কারো সাধ্য নাই আপনাদের গায়ে আবার হাত দেয়। গুম কমিশনের সদস্যদের কাছে ভুক্তভোগীদের যে বিবরণ আমরা পেয়েছি তা অত্যন্ত মর্মান্তিক। জুলাই আগস্টের বিপ্লবের পর ছাত্রছাত্রীরা শহর বন্দরের দেয়ালে দেয়ালে তাদের মনের কথা লিখেছে। তাদেরও আগে যারা গুমের শিকার হয়েছে, প্রতিটি গোপন আস্তানার দেয়ালে দেয়ালে তারা লিখে গেছেন তাদের কষ্টের মর্মস্পর্শী বিবরণ। তাদের এইসব কষ্টের কথা শুনে আমাদের হৃদয় কেঁপে উঠেছে। এসবের সঙ্গে জড়িতদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবই। অভিযুক্ত যত শক্তিশালী হোক, যে বাহিনীর হোক, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কেবল দেশে নয়, গুম, খুন ও জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান কৌশলী করিম খানের সঙ্গে আমার এই ব্যাপারে ইতিমধ্যে কথা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কোনো সদস্য কিংবা অন্য কেউ যাতে হত্যা, গুম সহ এই ধরনের কোনো অপরাধে জড়িয়ে পড়তে না পারে, এই জন্য আমরা গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছি। আপনারা দেখেছেন জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। জাতিসংঘ জুলাই আগস্ট হত্যাকাণ্ডের তদন্তে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ডিসেম্বর প্রথম সপ্তাহে তারা আমাদেরকে তাদের রিপোর্ট হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়েছে। অতীতের গুমের ঘটনাগুলো তদন্ত কাজেও আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি। মানবাধিকার রক্ষায় সহযোগিতা করতে ঢাকায় তারা তাদের জনবল বাড়ানোর প্রস্তাব দিয়েছে। আমরা এই প্রস্তাব গ্রহণ করেছি। প্রিয় দেশবাসী, আমি আগেও জানিয়েছি, আবারও জানাচ্ছি, গণ অভ্যুত্থানে সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে, একজনও বাদ যাবে না। সকল আহত শিক্ষার্থী, শ্রমিক, জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। আহতদের দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা
এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে। দেখতে পারবেন জুলাই এবং আগস্ট গণঅভ্যুত্থানে যে গণহত্যা বাংলাদেশে হয়েছিল এবং যে গণহত্যার যে অভিযোগ, সেই অভিযোগের যে বিচার প্রক্রিয়া হবে এবং তৎকালীন বা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী বা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সহ অন্যান্য বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্যান্য বাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের বিচার যেখানে হবে সেটা দেখতে পারবেন আমার মাধ্যমে। আমি এসেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরে, যেখানে আসলে ক্যামেরার সাধারণত ঢুকতে পারে না। তো এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে সাজানো হচ্ছে, ঝাড়বাতি দেওয়া হচ্ছে, নতুন আলোকসজ্জা করা হচ্ছে এবং আশপাশে যে রুম বা কক্ষগুলো আছে সেগুলো অন্যান্য বা এখানে প্রসিকিউটরের যে তাদের যে কক্ষগুলো বা কার্যালয়গুলো এখানে বিভিন্ন থরে থরে সাজানো হয়েছে তাদের যে কক্ষ। সবচেয়ে আলোচিত যে জায়গাটি সেটি হচ্ছে এজলাস, যেখানে আসলে বিচার প্রক্রিয়া হবে। এই যে আমার ঠিক ডান পাশে এটাই হচ্ছে 2 তলায় এই এজলাসটি। এই এজলাসেই মূলত যেখানে যুদ্ধাপরাধীদের বিচার, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে যুদ্ধাপরাধীদের যে বিচার, সেই বিচারটি এখানে হয়েছিল এবং সেই আদলেই মোটামুটি এখানে করা হচ্ছে। আপনারা একেবারে শেষে যেটি দেখতে পাচ্ছেন সেখানে আসলে বিচারকরা বসেন। তার আগে আমি একটু দেখাতে চাই যেখানে আসলে আলোচিত বা যেখানে আসলে আসামিদেরকে আনা হবে। এই যে গ্লাস দিয়ে এই জায়গাটি ঘিরে রাখা হয়েছে, নিচে কাঠ উপরে গ্লাস, আসলে যাতে আসামিরা তাদের কোনো প্রতিক্রিয়া বা এখানে কোনো বিশৃঙ্খলা না করতে পারে বা চিৎকার চেঁচামেচি করলে কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে বা নিরাপত্তার জন্যও এখানে গ্লাস দিয়ে মোটামুটি ঢেকে দেওয়া হয়েছে। এই যে আসামিদের রাখার যে জায়গাটি, এখানেই আসামিরা থাকবেন। বিচারকরা চাইলে আসামিরা এখানে তাদের সাথে কথা বলতে পারেন বা নাও পারেন। আর এই যে সোফাগুলো দেখছেন এখানেই আইনজীবীরা বসবেন, সাংবাদিকরা বসবেন, যদি এদের আত্মীয় স্বজন থাকে, আসামিদের আত্মীয় স্বজন বা এখানে যারা সাক্ষী হিসেবে আসবেন বা মামলার বাদী যারা আছেন, অভিযোগকারী, তারা এখানে বসবেন। আর এই যে মূলত যেটা হয়ে থাকে যে এই পাশে এই যে সোফাগুলো দেখছেন এখানে সরকারি কৌশলী অর্থাৎ প্রসিকিউটররা বসবেন, যারা আসলে এই গণহত্যার অভিযোগ নিয়ে যারা কাজ করবেন, অভিযোগের পক্ষে যারা কাজ করবেন তারা এখানে বসবেন। আর এই পাশে আসলে অন্য পক্ষ বা বিবাদী পক্ষ তারা বসবেন। আর আমার এই যে এই এজলাস কক্ষের ডান পাশে যে এটি রয়েছে, কাঠগড়া রয়েছে, ছোট্ট একটি কাঠগড়া এখানে করা হয়েছে, যেটা যুদ্ধাপরাধ বিচারের যে প্রক্রিয়া যখন হয়েছিল সেটাও এখানে ছিল। এখানে সাক্ষীরা সাক্ষ্য দিবেন, আসামিরা কথা বলতে চাইলে এখানে এসে কথা বলবেন এবং এখানেই মূলত কার্যক্রমটি হবে। আর এই যে বাম পাশে এখানে ট্রাইব্যুনালের যারা কর্মকর্তা থাকবেন, বিচারকদের কথা যারা লিখবেন বা বিভিন্ন লিখিত কাজ যারা এখানে করবেন, তারা এখানে বসবেন। এখানে 3টি আসন রাখা হয়েছে। আর 3টি বড় আসন যেখানে, এটি হচ্ছে এই জায়গাটি বিচারপতিরা বসবেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান যিনি, তিনি মাঝখানে বসবেন। অন্য 2 বিচারপতি তাদের এই 3 জন বা কখনো 2 জন তাদের দিয়ে যে বেঞ্চ গঠন হবে, তারা এখান থেকে বিচার কাজ পরিচালনা করবেন। আমরা যে মঞ্চ, বিচারপতিদের যে মঞ্চ, সেখান থেকে একটু দর্শক সারি বা হচ্ছে অন্যান্য সারি বা সামনের বিচারকদের জায়গা থেকে সামনের যে সারিটা কেমন দেখা যায় সেটা একটু আপনাদের দেখাচ্ছি। যে বিচারপতিরা এখান দিয়ে আসেন এবং পরবর্তীতে তারা এখানে বসেন। দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস। এই এজলাসটিতে আরেকটা জিনিস দেখাই, এখানে তো সাধারণ মানুষরা বসবেন, আইনজীবীরা বসবেন। আমার হাতের ঠিক আরও এই যে পুরো ডান পাশে উপরে একটা জায়গা আছে যেখানে কোনো পর্যবেক্ষক বা সাধারণ মানুষ যারা কেউ যদি আসতে চান, পর্যবেক্ষক হয়ে আবেদন করে বা অনুমতি নিয়ে তারা এখানে এসে বসতে পারবেন। এই জায়গাটি, এটা যুদ্ধাপরাধী বিচার যখন হয়েছে তখনও এখানে ছিল, পর্যবেক্ষক ছিল বা অন্যান্য যারা আসতে চেয়েছিলেন এখানে এসেছিলেন। এখানে প্রসিকিউশনের মাধ্যমে বলা হচ্ছে যে সাধারণ মানুষ চাইলে বিচার প্রক্রিয়া তারা দেখতে পারবেন, তাহলে তাদেরকে অনুমতি নিয়ে আসতে হবে, তবে মোবাইল নিয়ে ভেতরে আসা যাবে না বা কোনো ধরনের ক্যামেরা নিয়ে ভেতরে এই এজলাসের ভেতরে প্রবেশ করা যাবে না। আমার জীবনে একেবারে জন্ম থেকে আজ পর্যন্ত বিনা কাজে এমনি কোথাও যাওয়ার অভ্যাস নেই। জীবনের এই প্রথম সচিবালয়ে আজকে প্রবেশ করেছি, আজকেই গিয়েছি এবং আজকেই সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে 2-1 উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি, সচিবদের সাথে সাক্ষাৎ হয়েছে, উপসচিবদের সাথে সাক্ষাৎ হয়েছে, ভিতরের বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের সাথে সাক্ষাৎ হয়েছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে সচিবালয়ের অনেক ভদ্র মানুষ পেয়েছি, অনেক সভ্য মানুষ পেয়েছি, পদে ছোট কিংবা পদে মাঝারি কিংবা সচিব লেভেল, উপসচিব লেভেলেও অনেক ভালো মানুষ পেয়েছি, যারা কথা বলেছে, নাইসলি অ্যাপ্রোচ করেছে, আমাকে চেনে জানে দেখে, সে নিয়ে আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। তবে আমি কারো কাছ থেকে কৃতজ্ঞতা পেলে কিংবা না পেলে যে রাষ্ট্রের কথা বলবো সেটা নয়, রাষ্ট্রের কথা বলতে হবে রাষ্ট্রের স্বার্থে, যে আসলে আজকের আমার অভিজ্ঞতাটা কী হয়েছে। আমি এটার উপরে লম্বা একটা সুন্দর ভিডিও দিব, কিন্তু ভিডিও দেওয়ার আগে আমার মনে হয়েছে যে অনেকেই হয়তো আমার পোস্ট পেয়েছেন, কিছু নতুন তথ্য বুঝতে চাচ্ছেন যে আসলে কি হয়েছে। আমার কাছে আজকের যে সফরটা, এটা অত্যন্ত শিক্ষণীয় একটা সফর ছিল। প্রথমত আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ট্রেডিশনাল যে একটা সার্ভিস রয়েছে, যে একজন মন্ত্রী হলে মন্ত্রীকে স্যার ডাকতে হয়, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভয়ের সঞ্চয়, মানে নির্দ্বিধায় কথা বলার কোনো অধিকার নাই, কিংবা সেটা গড়েই ওঠে নাই। পরিবেশটাই এমন যে যেই যাক, সে ব্যক্তি যাই হোক, সবাই এই মানে অন্তরঙ্গ হবে না, মানে একটু দূরত্ব বজায় রাখবেন, সালাম দিবেন, সেটা খুব সমীহ করে। আপনি কখনোই নাগরিক সার্ভিস যখন নেবেন, সেটাতে কখনোই এই ধরনের আপনি করতে পারবেন না, কারণ জনগণ আপনাকে নির্বাচিত করুক কিংবা আপনাকে দায়িত্ব দেখ, আপনি জনগণের হয়ে কাজ করবেন যখন, জনগণ আপনার বন্ধু হতে হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমাদের এই অফিসে স্টিল চরমভাবে জনগণের সাথে একটা দূরত্ব তৈরি করানো আছে, সেটা উপদেষ্টাদের সাথেও, সেটা বাকি যারা দায়িত্বে আছেন তাদের সাথেও। প্রথমত হচ্ছে স্বাভাবিক মানুষজন নিশ্চিত সেখানে যেতে পারেন না, আর যাওয়াটা আমি ফরজও মনে করি না।
নির্দ্বিধায় যে যাবেন সে তার নিজস্ব কোনো কাজ বা বিপদে পড়লেই যাবেন। তো যখন কোনো একজন ব্যক্তি পূর্বের ভাইবা সম্পন্ন করে ভিতরে ঢুকবেন, দ্যাট মিনস সে আপনার কাছে আসার একটা যোগ্যতা রেখেছে, তার কিছু কাজ আপনার কাছে আছে। স্বাভাবিকভাবেই আপনি তাকে তখন সহযোগিতা করলে, তাকে ওয়েল স্পেস দিলে, তাকে সুন্দর মতো জিজ্ঞেস করলে তাতে রাষ্ট্রের কোনো ক্ষতি নাই। যদিও আমি ভিন্ন জিনিস, আমার সাথে সকলের সাথেই দেখা সাক্ষাৎ যেভাবে হয়েছে সেটাকে আমি কোনোভাবেই খারাপ বলছি না, কিন্তু আমি হোল ম্যানেজমেন্ট সিস্টেমটার কথাই আপনাদেরকে বলতে চাই। আমার কাছে মনে হয়েছে এই ধরনের সিস্টেম যদি চলমান থাকে তাহলে সেই দেশে যে বৈষম্য বিরোধী আন্দোলন করলেন সফলতার কিছুই পাবেন না, কিছুই হবে না, কিচ্ছু নাই, সব সারশূন্য। মন্ত্রীর লেভেলে আছে, গাড়ি নিচে পিক আপ করা, পাক করা আছে, পুলিশ ওয়েটিংয়ে আছে, স্যার করতেছে, স্যার একদিকে ঢুকছে একদিকে বের হচ্ছে, কারো সালাম নিচ্ছে, চোখ নিচের দিকে তাকিয়ে হাঁটছে, স্যারের মিটিংয়ে আছে, স্যার ব্যস্ত আছে। মানে এই যে স্যার এবং স্যারেরা যে কত মহাব্যস্ত, এবং স্যার যদি আপনার বয়সে ছোট কিংবা বড়, স্যার যদি আপনার কি বলে ওখানে যে কোনো দায়িত্বে আপনার চাইতে ছোট কিংবা বড় সেটা না, মানে এমন একটা পরিবেশ বানিয়ে রেখেছে যে আপনি ওই চেয়ারটায় বসলেই আপনিও খারাপ মানুষ হয়ে যাবেন। আমার কাছে খুবই বিরক্তকর লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে যে এইরকম জিনিস এটা তো আমার জন্য না, আমি এটা পারবো না। আমি ড্রাইভার থেকে শুরু করে ওই অফিসের সর্বোচ্চ মিনিস্টার পর্যন্ত আমি সালাম দিয়েছি, ভাই ডেকেছি, কথা বলার চেষ্টা করেছি, কুশল বিনিময় করেছি, আমার জায়গা থেকে আমার যা ছিল সর্বোচ্চ করেছি, কিন্তু কখনোই এই গিভ অ্যান্ড টেক ছাড়া কোনো কিছু হয় না। আমি দিব, আপনি পারবেন না, এই রিফ্লেক্টটা আপনি আমাকে জানাতে পারবেন না, আপনি আমাকে রেসপন্স করতে আমার মতো পারবেন না, তখন নিশ্চয়ই সেই অফিসে আপনি মজা পাবেন না। তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই আমলাতান্ত্রিক যে একটা জটিলতা, এটা শুধু এখন আমলাতান্ত্রিক নয়, এটা এখন মন্ত্রীতান্ত্রিক, আমলাতান্ত্রিক, এমপি তান্ত্রিক সব এইরকম হয়ে গিয়েছে। কি এক অদ্ভুত কাণ্ড! মানুষ যাবে সেবার জন্য, সেখানে মানুষ সেবার জন্য যেতে গিয়ে একটা কৃতদাসের মতো অবস্থা আমি দেখে এসেছি। দিস ইজ টোটালি রং। কারণ এভাবে হলে বৈষম্য বিরোধী হবে না, সময় যাবে না, দেশ সুন্দর চলবে না। আমার কাছে কেন জানি মনে হয়েছে আজকের যে কয়জন ব্যক্তি, আমি যেহেতু নাম নিয়ে সমালোচনা করতে খুব পছন্দ করি না, চাই না, সময় নিচ্ছি, আরও সময় নিয়ে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করে আমি কিছু বিষয় মনে হলে আমি ভবিষ্যতে আবারও আপনাদেরকে সেই সব ব্যক্তিবর্গ, তাদের আচার ব্যবহার এবং দেশের সাথে আমি সেগুলো প্রকাশ করবো। আজকে যা দেখলাম তাতে এক ব্যক্তি যদি আপনি আনসার চান তাহলে আনসার হচ্ছে তারা ফ্রেন্ডলি না। তার মানে কি, একজন পলিটিক্যাল পদে যখন থাকবেন, একজন ব্যক্তি এমপি মন্ত্রীর পদমর্যাদায় যখন কোনো একটা অফিসে বসবেন, তখন জনগণের সাথে আপনার ফ্রেন্ডলি হতে হবে। চায়ের দোকানদারও যাতে নির্দ্বিধায় এসে আপনার সাথে কথা বলতে পারে, যদি লোকটা ঢুকতে পারে। আমি প্রথমেই বলে নিচ্ছি, সচিবালয় তো চা খাওয়ার জায়গা না, আড্ডা দেওয়ার জায়গা না, টেন্ডারবাজি দুষ্টামি করার জায়গা না, যার কাজে লাগবে সে যাবে। যেহেতু লোকটা ওই জায়গায় ঢোকার যোগ্যতা অর্জন করেছে, তখন তো আপনি তাকে সার্ভিস দিতে পারেন নাকি? কিন্তু আমার কাছে মনে হচ্ছে তখন ওই ব্যক্তি আনুপাতিক হারে খুব একটা সফল হয়ে আসে আমার কাছে মনে হচ্ছে না, আমার কাছে মনে হয়নি। সেজন্য বলছি, আমার কেমন জানি ভয় হচ্ছে যে জুলাই বিপ্লবের যে চেতনাটা আপনারা বলেন, আমিও বলি, আপনারা তো নিশ্চিত দেখেন যে আমি প্রতিদিন পজিটিভ মেসেজ দেওয়ার চেষ্টা করি, যাতে কোনো অবস্থায় কারো কোনো ক্ষতি না হয়, রাষ্ট্রের যাতে কল্যাণ হয়। তা আমি খুব দুঃখ, আমি আমার কাছে ভালো লাগে না, হবে না। বাংলাদেশের যেই চিন্তা আমি করছি সেটা ইমিডিয়েটলি কিছুই করতে পারবেন বলে মনে হচ্ছে না। সবাই যার যার স্বপদে বহাল, কোনো পরিবর্তন নাই। দুই একজন ওই যে ফেসবুক পেজে দেখেন, এগুলো সব নাম কাওস্তে, যার যার জায়গায় সে চাকরিতে ব্যস্ত, যার যার জায়গায় সে দালালিতে ব্যস্ত। মন্ত্রী পরিষদ উপদেষ্টা কারো কোনো খবর নাই, কারো কোনো চিন্তা নাই। আগামীর বাংলাদেশ গঠনের জন্য যেই দেশপ্রেমিক নাগরিক নিয়ে আপনার শপথ নিতে হবে, সেটা মন্ত্রী হোক, সচিব হোক, এসপি হোক, অ্যাম্বাসেডার হোক, বিদেশের দূতাবাসগুলোর কর্মকর্তা কর্মচারী হোক। আপনি শেখ হাসিনাকে তাড়িয়েছেন, শেখ হাসিনা তো সবচেয়ে বড় সাংবিধানিক পদে ছিল এই দেশে, তাই নয় কি? তো শেখ হাসিনাকে তাড়াতে আপনি পেরেছেন, আর কাউকে যখন আইনের বেড়া জলে তাড়াতে পারবেন না, তার মানে আপনি ওই আইনের ভিতরে ঢুকতে গিয়ে দেশের জনগণকে মাটি করে দিয়েছেন। কিচ্ছু হবে না। আমি চ্যালেঞ্জ দিলাম, সময় তো 3 মাস শেষ। আমি ভাবিও নাই, আমি সচিবালয়ে আজকে যাওয়ায় আমার বিশাল অভিজ্ঞতা হয়েছে, জীবনে অনেক কিছু আমার শেখা হয়েছে। আমি চুপ করেছিলাম, আমি দেখেছি, আমি ভালো বিহেভ করেছি সবার সাথে, কিন্তু আমি নিজে জ্ঞান অর্জন করেছি যে না, এই দিয়ে তো দেশ চলবে না। এখানে লাগবে মর্দে মুজাহিদ, এখানে লাগবে স্ট্রং পিপল। 24 আওয়ার্স সে জাতিকে নিয়ে, দেশকে নিয়ে ভাববে। সে সচিবালয়ে প্রবেশ করার সাথে সাথে থরথর করবে, সমস্ত কর্মকর্তা কর্মচারীগণ এসে তার পাশে সৎভাবে তাকে পরিচালনা করবে। মানুষগুলো যারা ঢুকবে নির্দ্বিধায় এসে আমার বুকে কোলাকুলি করবে। এই 16 বছরে মজলুম মানুষগুলো আজও সচিবালয় ঘেন্নিত, নেই, কোনো মূল্যায়ন নেই, কাউকে আমি দেখি নাই যে খুব একটা ভালো পেয়েছে। এখনো আওয়ামী লীগের গোয়েন্দা বিভাগের লোকজন ওই তৎপর আপনাদের সকল কিভাবে বাস দেবে সেই কাজ করার জন্য। আমি চোখে দেখে এসেছি, একটা হরফ মিথ্যা বলছি না, বরং মিথ্যা এটাই বলছি যে আমি কিছু শব্দ, কিছু আচার ব্যবহার, কিছু কর্মকাণ্ড প্রকাশ করছি না, এটাই মিথ্যা। আমার কাছে রেখে দিলাম, সময় আসলে আরো কিছু বললে আপনারা চক্ষু খুলে যাবে যে কেমন দেশ আপনার। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য যে মানুষগুলো শহীদ হয়েছে, আজ মনে হচ্ছে তারা সবচেয়ে অভাগা। কিচ্ছু হবে না এই দেশে, বরং তার চাইতে আমার তো এখন মনে হচ্ছে যে তাহলে যত দ্রুত সম্ভব নির্বাচন একটা দিয়ে পূর্ণাঙ্গ একটা সরকার ব্যবস্থা থাকলে হয়তো সেখানে অনেক কিছুর পরিবর্তন আপনি পারবেন না, কিন্তু ওটা আসলেও অন্তত জনগণের কিছু জনবান্ধব কাজ হতেও পারে। আমি বলছি না তারা এসে ভালো কিছু করবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে খুব একটা পরিবর্তন হয় না। সব পুরাতন মানুষ, সব পূর্বের লোকগুলো সেট আপ করা আছে সব জায়গায়, একেবারে পুলিশ অফিসার, ভিতরের লোক, বাইরের লোক, এমনকি আমাদের যে লোকগুলোকে আমরা বসিয়ে দিয়েছি মিনিস্টার হিসাবে, তারাও তাদের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছে। তারা বলে স্যার এদিকে, হ্যাঁ এদিকে, তারা বলে ডাইন ডাইন, বাম বাম, সামনে সামনে, পিছে পিছে, বাপরে বাপ।
এক একজনে 3-5টা মন্ত্রণালয় নিয়ে সুন্দর করে বসে আছে, হাজার হাজার কাজ পেন্ডিং। এই যে মাঝে মাঝে আপনারা পত্রিকায় দেখেন যে আওয়ামী লীগের লোক ট্রান্সফার হওয়ার পরেও নিয়োগ পেয়েছে আওয়ামী লীগ, কেন জানেন? এক একটা অফিসে আপনার এই ট্রান্সফার হওয়ার জন্য যে পরিমাণ দরখাস্ত এবং যে পরিমাণ 16 বছরের ঝঞ্ঝাল, সেগুলো এই 1-2 জন মানুষের সমাধান করতে পারবে না। আর সমাধানের মানসিকতাই তাদের নাই। আমি নাম ছাড়া একটা উদাহরণ দিচ্ছি। ফর এক্সাম্পল, যদি আপনি কারোর সাথে মিট করেন, ফর এক্সাম্পল আমার সাথে আপনি মিট করেন, সবার আগে জিজ্ঞেস করবো, ভাই আপনি কে, আপনার পরিচয় কি, যদি আমি না চিনি। আর যদি আমি চিনি, আমি নাইসলি আপনাকে হ্যান্ডশেক করবো, কোলাকুলি করবো। যেহেতু আপনিও জুলাই বিপ্লবের সাথী, আমিও জুলাই বিপ্লবের সাথী, কোলাকুলি করে একে অপরকে সাথে এনে তারপরে আমরা সবাই মিলে কথা বলবো। জিজ্ঞেস করবো, ভাই আপনি আসছেন কেন, কি প্রয়োজন, দেশের স্বার্থে আপনি কি পরামর্শ দিতে চান, কি কাজ করলে ভালো হয়। দেশের স্বার্থেও পরামর্শ নিবে না, আর আপনি পরামর্শ দিলে সেটাও নিবে না, আর আপনি গিয়ে মনে হচ্ছে যেন কারো বোঝার কারণ হয়ে যাচ্ছেন কিনা। না, এইরকম বাংলাদেশ, এটা তো একজন, আমার চোখের দৃষ্টি, তাহলে চিন্তা করেন একজন সাধারণ নাগরিক, যেই লোক বৈষম্যহীন সমাজ চায়, ওই লোক কি পরিমাণ ফেড আপ হয়ে আসতে হবে এই সকল জায়গা থেকে। এবং আমি তো চ্যালেঞ্জ, কোনো মন্ত্রীর সাথে দেখা করার এই সিস্টেম চালু নাই বাংলাদেশে। এমন একটা ব্রিটিশ সিস্টেম না কোন সিস্টেম আল্লাহ জানে চালু করছে, মন্ত্রীর সাথে সাক্ষাতের কোনো ব্যবস্থা আপনার নাই। অথচ আমার অফিসে সবচাইতে বেশি ব্যস্ততম অফিস হওয়ার কথা, মন্ত্রীর যার রুমে যাব, হাজারো মানুষ আসবে, প্রত্যেকটি বৈষম্যের বিষয়গুলো নিয়ে অন্তত কথা হবে। আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে রাখি। অনেকে মনে করেন যে সবাই যদি গণহারে যায় তাহলে কাজ করবে কেন। না, সবাই গণহারে যাইতে পারে না। তো ওই সচিবালয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন মন্ত্রীর সাথে সর্বোচ্চ 5-7 জন দেখা করতে যেতে পারে, 10 জন দেখা করতে যেতে পারে। তো 10 জন যখন আপনার পারমিশন পায়, তখন ওই 10 জন মানুষের সাথে অন্তত আপনি ভালো কথা বলেন, ভালোভাবে খোঁজ নেন, ভালোভাবে তার থেকে জানার চেষ্টা করেন, দেশ নিয়ে কি চলছে, দেশ নিয়ে কি তার ভাবনা, আপনার কি ভাবনা শেয়ার করেন, বিষয়ভিত্তিক কথা বলেন। একজনও ওয়েল এডুকেটেড না। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প তার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজনকে নিয়োগ করছেন। আমরা জানি তার ক্ষমতা নিতে এখনো বেশ খানিকটা সময় বাকি আছে, 2 মাসের মতো সময়, কিন্তু তার আগে তিনি তার নিয়োগ নিশ্চিত করছেন। এর মধ্যে অনেকগুলো নিয়োগ নিয়ে যেমন আলোচনা আছে, সমালোচনা আছে, কিন্তু একটা নিয়োগ তীব্র বিতর্ক তৈরি করেছে। আমরা এর মধ্যে খেয়াল করেছি, ইনি হচ্ছেন তুলসী গাবার্ড। তাকে যে পদে পদায়ন করা হয়েছে সেটা নিয়ে এমনকি তার পার্টির মধ্যেও সমালোচনা তৈরি হয়েছে, অন্যান্য ক্ষেত্রে তো হয়েছেই। তার চেয়ে জরুরি কথা, এই তুলসীর পদায়ন করার ফলে বাংলাদেশে আমেরিকা ট্রাম্প আসার ফলে যে প্রভাব তৈরি হওয়ার সম্ভাবনা আছে, সেটার উপরেও কোনো পরিস্থিতি নতুন করে তৈরি হবে কিনা। বিশেষ করে আমরা যে ব্যাপারে অলমোস্ট সবাই একমত যে আমেরিকা সরাসরি বাংলাদেশে খুব প্রবলেম কিছু না করলেও ভারতের, বিশেষ করে নরেন্দ্র মোদী সরকারের বাংলাদেশের উপরে যে ধরনের চাপ এবং অসহযোগিতা করছিল, সেই প্রবণতা বাড়তে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, তুলসী যদি হয় সেটা আরও বেড়ে যাবে কিনা, বা এটা পটেনশিয়াল কোনো ইম্প্যাক্ট আছে কিনা। আমার মনে হয় একটু নিউট্রালি ব্যাপারটা দেখা দরকার। খুব তুলনামূলকভাবে ইয়াং এই মানুষটাকে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর হিসেবে নেওয়া হয়েছে। মানে তার বয়স 43, কিছুটা বিদেশিতে কাজ করার অভিজ্ঞতা আছে, কংগ্রেসের সদস্য ছিলেন, ইন্টারেস্টিং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। উনি এই অল্প কিছুদিন আগে মাত্র রিপাবলিকান পার্টিতে জয়েন করেছেন, উইচ ইজ রিয়েলি ভেরি সারপ্রাইজিং। এর মধ্যে এত দ্রুত এত উপরে উঠে গেছেন তিনি। প্রাইমারি হয়েছিল যখন বাইডেনের সাথে প্রথম বার্নি স্যান্ডার্সের পক্ষ হয়ে তিনি কাজ করেছেন, এমনকি নির্বাচন প্রার্থীও হতে চেয়েছিলেন। যাই হোক, সেই গাবার্ড পরে রিপাবলিকান পার্টিতে জয়েন করেন এবং খুব দ্রুত তিনি উঠে আসেন। এরপর তিনি যেটার চিফ হলেন, মানে গোয়েন্দা প্রধান, মানে গোয়েন্দা প্রধানের অধীনে 17টা, ইফ আই এম নট রং, আমি গুনেই দেখলাম, এর মধ্যে সিআইএকে আমরা খুব ভালো মতো চিনি, সিআইএ সহ মিলিটারি, নেভি, এয়ারফোর্স, কোস্টগার্ড, প্রত্যেকের যত রকম ইন্টেলিজেন্স সার্ভিস আছে, সব ইন্টেলিজেন্স সার্ভিসকে তারা এক আমব্রেলার নিচে নিয়ে এসে তার একটা প্রধান পদ তৈরি করেছে। এটা রিলেটিভলি নতুন একটা পদ। বলা হয় যে 9/11-এর পর এই পদটার প্রয়োজনীয়তা ফিল করা হয় এবং 2004 সালে এই পদটা সৃষ্টি করা হয়েছিল। আমরা বুঝতে পারছি যে উনি কত পাওয়ারফুল। তার নিয়োগের পরপরই একটা আলোচনা ছড়িয়ে পড়েছিল যে ভারতের বংশোদ্ভূত কিনা, তিনি ভারতীয় কিনা, ইন্ডিয়ান আমেরিকান কিনা। কারণ আমরা জানি যে ভারতের ডায়াসপোরা এখন সারা পৃথিবীতে খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চলে গেছে। আমরা এর মধ্যে জেনে গেছি সেকেন্ড লেডি, মানে ভাইস প্রেসিডেন্টের ওয়াইফও একজন ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু তুলসী ভারতীয় নন। আসলে তার মা হিন্দু ধর্মের ইমপ্রেসড হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন, এমনকি পরে একটা সময় তার বাবাও হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং তার মা সেই হিন্দু ধর্ম ইন্সপায়ার্ড হয়ে তার সন্তানদের নাম হিন্দু ধর্মের মতো করে রেখেছেন। তিনি এর পরবর্তীতে যেটা করেছেন যে তার হিন্দু ধর্মের সাথে থাকাও সমস্যা না, হিন্দু ধর্মের সাথে থাকাও বিষয় না, তিনি ভারত এবং মোদী সরকারের সাথে তার যে রকম সম্পর্ক আছে সেটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার দাবি রাখে। তবে তিনি হিন্দু হিসাবে তিনি নিজেকে পরিচিত করতে খুবই পছন্দ করেন। তিনি আমরা খুবই আলোচিত একটা সংগঠন ইসকনের বিভিন্ন অনুষ্ঠানে গেছেন, বক্তৃতা করছেন, এগুলো ইউটিউবে আপনারা যে কেউ খুঁজে নিলে পাবেন, ভিডিও করেছেন, সেগুলোতে ভিডিও পাওয়া যায়, বক্তৃতা করেছেন, এগুলো আছে। বিজেপির সাথে তার অকল্পনীয় রকম নৈকট্য আছে। বিবিসি বাংলার একটা রিপোর্ট এভাবে লিখছে, 2015 সালে তুলসী বিয়ে করেন ভারত আলোচনা বৈদিক নিয়ম অনুযায়ী। একজন সিনেমাটোগ্রাফারকে বিয়ে করেছিলেন, কিন্তু সেখানে বৈদিক নিয়ম অনুযায়ী। সেই বিয়েতে ইন্টারেস্টিংলি উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও তরণজিৎ সান্ধু ও রাম মাধব। রাম মাধবের কথা আমরা জানি, তখন উনি রাম মাধব মানে বিজেপির মুখপাত্র ছিলেন, পরে সম্ভবত জেনারেল সেক্রেটারিও হয়েছিলেন। RSS এর মুখপাত্র ছিলেন রাম মাধব। তো তারা সেখানে গেছেন এবং বিয়ের অনুষ্ঠানে রাম মাধব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত বার্তা পড়ে শুনিয়েছিলেন এবং একটা গণেশের মূর্তি
উপহার দিয়েছিলেন। এরপর কয়েক মাস আগে প্রথমবারের মতো ভারতে এসেছিলেন। মোদির তিনি ব্যাপক প্রশংসা করেন। তিনি বলেছিলেন মোদি একজন খুবই শক্তিশালী নেতা এবং তিনি ভারতকে কোন পথে নিয়ে যেতে চান সে বিষয়ে তার দৃষ্টিভঙ্গি স্বচ্ছ। তিনি এমন একজন নেতা যার ভারতের জন্য প্ল্যান অফ অ্যাকশন রয়েছে। শুধু তাই নয়, তিনি একটা স্কুল ঝাড়ু দিয়ে নরেন্দ্র মোদীর স্বচ্ছতা অভিযানের প্রতি সমর্থনও দেখিয়েছিলেন। এছাড়া মোদীকে তিনি কন্টিনিউয়াসলি তাকে সাপোর্ট করে যেতে দেখা গেছে। এছাড়া এখানে আরও প্রচুর তথ্য আছে। 2014 সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করে আসছেন মিস গাভার্ট। 2002 সালের গুজরাট দাঙ্গাকে কেন্দ্র করে যখন মার্কিন সরকার তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভিসা দিতে অস্বীকার করেছিল, সরকারের সেই সিদ্ধান্তের সমালোচনায় মুখর কয়েকজন নেতাদের মধ্যে তুলসী গাভার্টও ছিলেন। আমরা বুঝতে পারছি তাহলে তাদের নেক্সাস আগে থেকেই আছে, আমরা এটাকে নেক্সাস হিসাবে বলতে পারবো। তিনি অনেক কথাবার্তা বলেছেন। এর মধ্যে আমি হিন্দু পরিচয় নিয়ে তার ক্রমাগত কথাবার্তা আছে, এখানে খুব বিস্তারিত রিপোর্ট, আমি রিপোর্টটা মন্তব্য দিয়ে দেবো, আপনারা একটু পড়বেন। এখানে একটা জায়গা হচ্ছে কাশ্মীর, পাকিস্তান ও বাংলাদেশ নিয়ে মন্তব্য। 2021 সালে দুর্গাপূজার সময় যখন হামলা হয়েছিল তখন তিনি তার এক্স হ্যান্ডেলে খুবই কঠোরভাবে লিখেছিলেন, বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে আমার ঘৃণা ও সহিংসতা দেখে আমার মন ভেঙে গিয়েছে। জিহাদিদের এই বিশ্বাস যে মন্দির ও মূর্তি জ্বালিয়ে দেওয়া এবং নষ্ট করলে তাদের ঈশ্বর সন্তুষ্ট হবেন, আসলে দেখায় যে তারা ঈশ্বর থেকে কতটা দূরে। বাংলাদেশের তথাকথিত ধর্মনিরপেক্ষ সরকারের কাছে সময় এসেছে যে তারা হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সমূহ সেসব দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ঘৃণার জিহাদি শক্তির হাত থেকে রক্ষা করুক। ক্রিটিসাইজ করতে পারেন না, কিন্তু ওই যে বললাম, ভারত যেমন বেছে বেছে শুধুমাত্র হিন্দুদের ব্যাপারে কনসার্ন দেখায়, আমাদের এই দেশে মুসলিমদের উপরে শেখ হাসিনা সরকার বহু কিছু করেছিল, গাভার্ট নিশ্চয় সেগুলো নিয়ে কথা বলেননি। এবং ন্যারেটিভের মধ্যে আছে জিহাদি, তার মানে বাংলাদেশের ঘটনাগুলো কেন ঘটছে, কিভাবে ঘটছে, তার চাইতে জরুরি কথা হচ্ছে মানে জিহাদিস্টরা আছে। দ্য ইন্ডিয়ান প্রোপাগান্ডা ওয়াজ ভেরি মাচ ইন হার এক্স স্ট্যাটাস। তারপর তিনি জম্মু কাশ্মীর নিয়ে ইভেন মানে পাকিস্তান ইস্যুতে যখন আর্টিকেল 370 বাতিল করেছিল, কাশ্মীরের বিশেষ স্টেটাস বাদ করেছে, তখন তিনি সেটাও একরকম অ্যাম্বিগুয়াস রেখে তিনি সবকিছু সরিয়ে রেখেছিলেন আলোচনা থেকে। মানে এক অর্থে তিনি ভারতের সরকারকে তিনি নিশ্চিতভাবেই সাপোর্ট করেছিলেন। সো মোটামুটি আরও অনেক তথ্য আছে। তিনি বাশার আল আসাদের সাথে দেখা করেছেন, তিনি এরদোগানকে স্ট্রংলি মৌলবাদী ধরনের মন্তব্য করে উগ্র ইসলামিক এসব বলে সমালোচনা, এবং নানান রকম আলোচনা তার বিরুদ্ধে আছে। খুব ইন্টারেস্টিংলি ডেমোক্র্যাট একজন সদস্য, ডেমোক্র্যাট দলের একজন মানুষ, যিনি সেই দলের হয়ে কংগ্রেসে গেছেন, দীর্ঘদিন সেই দলের সাথে কাজ করেছেন, খুবই সারপ্রাইজিংলি তার আচরণ বা ওই দলে থাকা অবস্থায় তার আচরণ শুধু রিপাবলিকানও না, আমরা রিপাবলিকানও না, ট্রাম্পের যে চরিত্র, ট্রাম্পিজম বলে, ট্রাম্পিজমের সাথে খুব মেলে তার অ্যাটিটিউড, তার ধরন। যে আমাদের জন্য কনসার্নের জায়গা কোনটা, আমরা ট্রাম্প আসায় যে সংকটটা হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করি, এবং সেই সম্ভাবনা অনেক আছে সরকারকে ফেলে দেবে সেরকমও না, আবার এই সংকট একটা কিছুই না। কেউ বলার চেষ্টা করছেন আমেরিকা স্টেটের পলিসি সব কিছু হবে, সরি, তারাও ভুল বলছেন। কারণ ট্রাম্পকে আগেও বলেছি, অ্যান্ড ট্রাই টু রিমেম্বার দ্যাট প্লিজ, ট্রাম্পকে রিপাবলিকান প্রেসিডেন্ট হিসেবে দেখা ঠিক হবে না। ট্রাম্পের যে ধরন, যে ব্যক্তি ট্রাম্প যেভাবে দেশ চালান, সরকার চালান, যেটা আমরা আগে দেখেছি, মানে উনি কি করবেন এই আলোচনা করতে হবে না, উনি কি করেছেন আমরা জানি, তো ভবিষ্যতেও কি করতে পারেন আমরা ধারণা করতে পারি যৌক্তিকভাবে, ট্রাম্পিজম বলে এটাকে। সুতরাং আমরা সমস্যায় পড়বো। এবং তুলসী গাভার্টকে যখন এখানে দেওয়া হচ্ছে, বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান, অত্যন্ত পাওয়ারফুল একটা পজিশন তাকে দেওয়া হচ্ছে, অত্যন্ত পাওয়ারফুল। এবং এই আলোচনা আছে যে তার যে প্রোফাইল, তার এই ব্যাপারে কাজ করার যে অভিজ্ঞতা, সেটাও যথেষ্ট সাপোর্টেড না। সুতরাং এই ধারণা করার যুক্তি আছে যে এটা কি কোনো রকম কোনো লবিংয়ের ফল, এটা কি কোনোভাবে, উনি অবশ্যই গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, কিন্তু এটাও কি কোনো ধরনের সিগন্যাল ট্রাম্প দিচ্ছেন আর কাউকে? ট্রাম্পের সাথে মোদিরও সম্পর্ক খুব চমৎকার আছে, এবং ইনি তো একেবারে বিজেপি সদস্য বলেই ফেলা যায় যদি আমরা খুব বেশি ভদ্রতা না করি। এবং উনি একজন হিন্দুত্ববাদী, হিন্দু হয় সমস্যা নেই, হিন্দু হয় কোনো সমস্যা নেই, হিন্দু একটা ধর্ম, কিন্তু হিন্দুত্ববাদ, ইহুদি হওয়ার ইহুদিবাদ, জায়নিজম একই জিনিস না, সেই রকমই ব্যাপার। সো ওনাকে তার সোফার যত ডকুমেন্ট আমাদের সামনে আছে, হিন্দুত্ববাদীদের মতো কথা বলেন তিনি, এবং খুবই ভেরি মাচ লাইন। এবং এখন না, অনেক আগে থেকেই মোদির সাথে, যে তার বিয়ের সময় থেকে এতটা গুরুত্ব দিয়ে ভারত তার সাথে যোগাযোগ এবং সম্পর্ক রক্ষা করেছে, তাতে বোঝা যায় যে এর সাথে ভারতের ইন্টারেস্টের খুব গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে। এখন আমেরিকার সবগুলো গোয়েন্দা সংস্থার যিনি প্রধান, তার এই সমর্থন এবং মোদিকে তার ব্ল্যাঙ্ক চেক দেওয়ার যে টেন্ডেন্সি আগে এনে দেখিয়েছেন, তাতে পাল্টে যাওয়ার তেমন কোনো মেজর কারণ নেই। ফলে বলা যেতেই পারে, মোদি যদি বাংলাদেশের সরকারকে ঝামেলায় ফেলতে চান, ডিস্টেবিলাইজ করার চেষ্টা করতে চান, সেই ক্ষেত্রে তিনি সাহায্য করবেন, আমরা এভাবে যদি নাও বলি, অ্যাটলিস্ট তিনি অন্তত বাধা হয়ে দাঁড়াবেন না। মানে বাইডেন যাওয়ার পর আমাদের বর্তমান সরকার এই কারণে বলছি, ভবিষ্যৎ সরকারকে যে খুব শান্তিতে থাকতে দেবে তা বলছে, কিন্তু বর্তমান সরকার যেহেতু ইলেকট্রাল ম্যান্ডেট নেই, মানুষের ভোটে নির্বাচিত নন, এবং যেহেতু তার প্রচুর সংগঠন নেই মাঠে, তাকে ঝামেলা ফেলা তুলনামূলকভাবে সহজ। এবং কেউ প্রশ্ন করতেও পারে যে উনি কতটুকু এথিক্যালি পাওয়ারে আছেন। তো সেই সম্ভাবনা আরও বাড়বে আমি মনে করি। এবং তুলসী গাভার্টের যে নিয়োগটা, এটাকে হালকা করে দেখা মোটেও ঠিক হবে না। এবং শুধু এই সরকার না, ভবিষ্যতে যে কোনো নির্বাচিত সরকারও যেটাই আসুক না কেন, আদার দেন আওয়ামী লীগ, তারা আওয়ামী লীগের ফেভারে সেই সরকারের সাথে ঝামেলা করা আর সেই সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা থেকে ভারত সরে আসবে, আমরা সেটা মনে না করাই উচিত হবে। সুতরাং বর্তমান সরকারকে এই নিয়োগের পর, এবং ওই সরকারে যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন, আমি আগে আরেকদিন যিনি তার সাথে ফাইট করার চেষ্টা করেছিলেন, প্রাথমিকভাবে প্রাইমারিতে গিয়েছিলেন, বিবেক রামস্বামী, উনিও একজন ভারতীয় বংশোদ্ভূত মানুষ। সো ট্রাম্প প্রশাসনে খুব গুরুত্বপূর্ণ পদে তারা যাচ্ছে। এছাড়াও ওনাদের চাকরির ক্ষেত্রেও প্রচুর ইন্ডিয়ান ডায়াসপোরা আছে, তো সেটা যদি ইন্ডিয়ান আমেরিকানস আছে, আই বেটার সে, তো তাদেরও একটা সম্মিলিত প্রভাব সেখানে থাকবে। আমাদের সরকারকে খুব সতর্কভাবে তার পদক্ষেপ ঠিক করতে হবে এবং এই জায়গাগুলোর সাথে যোগাযোগ বাড়ানো। কারণ আমি প্রায় বলছি, ইন্ডিয়া ডিসইনফরমেশন দিয়ে তার কাজ করার চেষ্টা করছে। আমি সেই ডিসইনফরমেশনগুলো স্মার্টলি কমব্যাট করার খুব বড় তেমন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখা শোনার সুযোগ করে দেবেন।
আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা করেছেন তাদের ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।